স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিন আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হজের খবর। সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। 1445 হিজরির 9 জিলহজ পবিত্র আরাফার দিন বা হজের দিন আজ, যে কারণে আজ জোহরের আগেই হাজিরা ঐতিহাসিক আরাফার ময়দানে দলে দলে সমবেত হন। হজের অন্যতম রোকন বা ফরজ হলো উকুফে আরাফা বা আরাফার ময়দানে অবস্থান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার ময়দানে উপস্থিত হওয়াই হজ। এদিন আল্লাহ অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন, দোয়া কবুল করেন। 9 জিলহজ জোহরের সময় থেকে সূর্যাস্তের কিছুক্ষণ পর পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। যদি কেউ সূর্যাস্তের আগে আরাফার সীমার বাইরে চলে যায়, তাহলে সূর্যাস্তের আগে আবার তাকে আরাফার মাঠে ফিরে আসতে হবে, অন্যথায় দম ওয়াজিব হবে। কেউ যদি জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে আরাফার ময়দানে পৌঁছতে না পারে, তাহলে ওই রাতের মধ্যে অর্থাৎ সুবে সাদিক পর্যন্ত কিছুক্ষণের জন্য হলেও আরাফায় অবস্থান করতে হবে। 9 জিলহজ জোহরের পর থেকে আগত রাতের সুবে সাদিক পর্যন্ত কিছুক্ষণের জন্য আরাফায় অবস্থান করতে না পারলে হজ বাতিল হয়ে যায়। এদিন তাওবা, ইস্তেগফার, তাকবীর ও তালবিয়ায় মুখরিত ছিল ঐতিহাসিক আরাফার ময়দান। বিশ্বব্যাপী মুসলিম উম্মাও এদিন হজ পালনকারীদের সঙ্গে আল্লাহর ইবাদত বন্দিগিতে তাদের জন্য দোয়া কামনা করছে, যাতে হজে অংশগ্রহণকারীরা সুস্বাস্থ্য, সুস্থতা ও নিরাপত্তার মাধ্যমে সুন্দরভাবে হজ সম্পাদন করতে পারে। আরাফার ময়দানে উপস্থিত সব হাজির কণ্ঠেই ধ্বনিত হয় তাকবীর। এদিকে আজ হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়েছে। হজের খতিব শায়েখ মাহির বিন হামদ আল মুয়াইকিলি খুতবায় এক পর্যায়ে ফিলিস্তিনিদের জন্য সবাইকে দোয়া করতে বলে এবং তাদের উপর যে নির্মম নির্যাতন চলছে তা উল্লেখ করে। শায়েখ মুয়াইকিলি বলেন, আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন, যারা ভয়াবহ বিপদে আক্রান্ত রয়েছেন, শত্রুদের হামলায় ক্ষতির শিকার হয়েছেন। তাদের রক্ত ঝরানো হয়েছে, তাদের ভূমিতে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, খাবার, ঔষধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। হজের খুতবা শেষে মসজিদে নামিবিয়ায় জোহর ও আসরের যৌথ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শাইখ মাহির বিন হামাদ আল মুয়াইকিলি। এবারে দৃষ্টি দেব গাজা ইসরায়েল প্রসঙ্গে। এবার ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস বিরোধী যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, হাইফা বন্দরনগরী থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা জানিয়েছে, গাজার প্রতি সমর্থন জানিয়ে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে আসছে তার দ্বিতীয় ধাপের অভিযানে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এর আগে গত বুধবার ইরাকি যোদ্ধারা ইসরায়েলের এইলাদ বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরাকি জোট বলছে তারা ইসরায়েলকে টার্গেট করতেই থাকবে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা অব্যাহত রাখবে। এদিকে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বারআম এবং ইয়ারুনের বিভিন্ন জায়গায় ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার রাতে ইসরায়েলের ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি দল। আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা আরও জানায়, ইসরায়েলের বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তাদের সব হামলায় আগুনের সূত্রপাত হয়, যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার সকালে 150-রও বেশি রকেট ছড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 মাস ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা ছিল। ওই দিনের হামলায় লক্ষ্য করা হয় তাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছোড়েনি হিজবুল্লাহ। অন্যদিকে ইয়েমেনে গত 24 ঘন্টায় হুতি বাহিনীর রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাশাপাশি পৃথক হামলায় কৃষ্ণ সাগরে হুতিদের নিয়োজিত ড্রোন ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় হুতিদের 2টি আনক্রুড সারফেস ড্রোন লোহিত সাগরে ধ্বংস হয়েছে। তাছাড়া একটি ড্রোন সমুদ্রের আকাশে গুলি করে নামানো হয়েছে। সেন্টকম মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী পরিচালনা করে থাকে। মার্কিন কমান্ডের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলা হয়েছে, হুতিদের রাডার লোহিত সাগরে চলাচলকারী জাহাজে প্রায়ই হামলা চালাচ্ছে।
এই হামলা রুখতে মার্কিন বাহিনী নতুন করে হুতিদের রাডার স্থাপনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। তবে হুতি যোদ্ধারা দাবি করেছে, যেসব জাহাজ ইসরায়েলের স্বার্থে কাজ করছে, বিশেষ করে ইসরায়েলের বন্দরগুলো ব্যবহার করছে, সেসব জাহাজে হামলা করা হচ্ছে। এদিকে গাজা উপকূলে স্থাপন করা ভাসমান বন্দরটি ফের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানান, সমুদ্র উত্তাল হওয়ার সংখ্যা থেকে এটি সরিয়ে নেওয়া হচ্ছে। গত মে মাসে $320 মিলিয়ন এই বন্দরটি গাজার উপকূলে স্থাপন করা হয়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার এটির কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। উত্তাল ঢেউয়ের প্রভাবে কয়েকদিন আগে এটি ভেঙে যায়। এরপর মেরামতের জন্য এটি দখলদার ইসরায়েলের আশুদ বন্দরে নিয়ে যাওয়া হয়। মেরামত শেষে গত সপ্তাহে এটি আবারও গাজায় নিয়ে আসা হয়, কিন্তু সপ্তাহ না পেরুতেই বন্দরটি সরিয়ে নেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, যতদিন সমুদ্র শান্ত না হচ্ছে ততদিন এটি আশুদ বন্দরে থাকবে। 17 মে থেকে এটির কার্যক্রম শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে, এই বন্দরটি দিয়ে তারা মাত্র 137টা ত্রাণ তাদের গুদামে নিয়ে গেছে। এই বন্দরটি দিয়ে গাজায় এসেছে মাত্র 900 টন ত্রাণ। গত সপ্তাহে বন্দরটি সচল হলেও 15 জুন জাতিসংঘ জানিয়েছে, নতুন করে এটি দিয়ে কোনো ত্রাণ তাদের কাছে আসেনি। এদিকে ইসরায়েলি হামলায় আহত গাজার বাসিন্দাদের একাংশকে ইন্দোনেশিয়ায় নিয়ে চিকিৎসা প্রদান এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী মোতায়েন প্রস্তাব দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিয়ান্তো। দ্য জাকার্তা পোস্ট জানায়, 10 জুন জর্ডানে কল ফর অ্যাকশন আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান রেসপন্স ফর গাজার শীর্ষক সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জ্যাকো ইউদোদোর পক্ষে তিনি এই প্রস্তাব করেন। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রতি বারবার নিন্দা জ্ঞাপনের চেয়ে এই দুটি প্রস্তাব বেশি ফলপ্রসূ। কেননা ইন্দোনেশিয়া ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থক এবং মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধান চায়। আগামী অক্টোবরে জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে যাওয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত প্রবোও সুবিয়ান্তো এমন এক সময়ে কার্যকরী এই প্রস্তাব এনেছেন যখন ইন্দোনেশিয়া গ্রুপ 77-তে 130টি উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব করছে। নজর দেব বিশ্বের উন্নত 7 দেশের সংগঠন G7 সম্মেলনের দিকে। ইতালিতে চলমান বিশ্বের উন্নত 7 দেশের সংগঠন G7 সম্মেলনের সাইডলাইনে ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। তাদের আলোচনায় উঠে এসেছে গাজায় ইসরায়েলে চালানো গণহত্যার প্রসঙ্গ। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগের বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডেইলি সাবা। গাজায় নিরীহ মানুষদের উপর গণহত্যা চালানোর ফলে ইসরায়েল আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে লুলার সঙ্গে আলোচনায় উল্লেখ করেন এরদোয়ান। গণহত্যা বন্ধে তেল আবিবের উপর আরও চাপ প্রয়োগ করার বিষয়ে জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্ক ও ব্রাজিলের দুই দেশেই শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে ইতালিতে G7 সম্মেলনের ফাঁকে 14 জুন ইউক্রেনের সঙ্গে 10 বছর মেয়াদী একটি নিরাপত্তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কয়েক মাসের আলোচনার পর এই চুক্তি হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রসঙ্গে বলেছেন, এই চুক্তি আরও একবার রাশিয়াকে মনে করে দিচ্ছে, আমরা ইউক্রেনকে সমর্থন করা থেকে পিছু হটছি না। আমরা আদালতে একসঙ্গে দাঁড়িয়ে অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে 10 বছরের জন্য প্রশিক্ষণ দেবে, অস্ত্র উৎপাদনে সহযোগিতা বাড়াবে, সামরিক সহায়তা অব্যাহত রাখবে এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়াবে। এই চুক্তি ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিরাপত্তা সম্পর্কের ভিত স্থাপন করলেও পরবর্তীতে কোনো মার্কিন প্রেসিডেন্ট চাইলে চুক্তিটি নাও মানতে পারেন। তাছাড়া এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠাতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে না। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এই নিরাপত্তা চুক্তি নিন্দা জানিয়ে এর শাস্তি না হয়ে যাবে না বলেও জানিয়েছে। শেষ করব ইউক্রেন রাশিয়ার খবর দিয়ে। ইউক্রেন যুদ্ধ থামাতে শুক্রবার দুটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম শর্ত হলো ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয় শর্ত, ইউক্রেনের যে 4টি অঞ্চল রাশিয়া ইতোমধ্যে দখল করেছে তা মস্কোর কাছে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হবে। যদি ইউক্রেন এই দুটি শর্ত মেনে নেয় তাহলেই কেবল যুদ্ধ থামবে বলে জানিয়েছে পুতিন। কিন্তু পুতিনের এমন শর্ত শুক্রবার প্রত্যাখ্যান করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তার দাবি, রুশ প্রেসিডেন্ট চাইলে আজই ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারেন, তবে যুদ্ধ থামানোর জন্য কোনো শর্ত দেওয়ার ক্ষমতা তিনি রাখেন না। খবর রয়টার্সের।
রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষায় ইউক্রেনের সাফল্য তুলে ধরে ব্রাসেলসের ন্যাটোর সদর দপ্তরের সাংবাদিকদের অ্যাস্টন বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কি করতে হবে তার নির্দেশনা দেওয়ার এখতিয়ার পুতিনের নেই। অস্টিন আরও জানায়, পুতিনের এই অন্যায় এবং অপ্রীতিকর আক্রমণে কয়েক লাখ সেনা আহত এবং নিহত হয়েছে। তিনি যদি যুদ্ধ বন্ধ করতে চান তবে তিনি আজই এটি শেষ করতে পারেন। আমরা তাকে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড ছেড়ে যাওয়ার আহ্বান জানাই। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।